এটা একটা অদ্ভুত ধরনের প্রকাশনা সংস্থা, যার একজন মালিক আছে বটে, সে বিশিষ্ট আর্ট কালেক্টর এবং রেস্টোরার আর্কাইভিস্ট গণেশ প্রতাপ সিং। কিন্তু এটা চালাই হচ্ছে আমরা সবাই মিলে। বই তো কখনো আমরা নির্বাচন করি না যে কোন বইটা ছাপা হবে, কোন বইটা ছাপা হবে না, কোনটা বাতিল হবে। এমনকি আমাদের কাছে যখন আসে সরাসরি, তখনও আমরা কোনো না কোনো সম্পাদককে পাঠাই। বই ছাপা হলো, তারপরে তার প্রকাশ অনুষ্ঠান হচ্ছে কলকাতার প্রেস ক্লাবে। যে সকলে আত্মজীবনী লিখতে পারেন না, রবীন্দ্রনাথও পারেননি, এই ভদ্রলোক পেরেছে। আমি বইটা নিয়ে পড়তে বসলাম, তখন আমি ভাবছি যে উনি কী লিখেছেন এসব। একজন আমায় বললেন, এক সাংবাদিক, তিনি ফোন করে বললেন, আচ্ছা এই ভদ্রলোক বেঁচে আছে কী করে। এখানে এর ভাষাটাই হচ্ছে, মনে হচ্ছে যেন একজন কোনো সন্ত আমাদেরকে পথ দেখাচ্ছেন। তোমাকে কিন্তু বেরোতে হবে, বাংলা সোজা কথা, তোমাকে দেখতে হবে, জগৎ দেখতে হবে। লোভ এবং পাপ এই দুটো আমাকে আচ্ছন্ন করেছিল। টাইমলেস মেমোরিজ কথা ও কাহিনীতে আজকে একটা নতুন এপিসোডে এসে গেছি উইথ পার্থদা অ্যান্ড বিপ্লবদা। অসাধারণ একজন আর্টিস্ট এবং পাবলিশার, বিরাসত আর্ট পাবলিকেশন, এবং লেখক বিপ্লব ঘোষ। নমস্কার। তো পার্থদা, প্রথমেই শুরু করি যে বিরাসত আর্ট পাবলিকেশন যে এত ভালো ভালো কাজ করছে, আমরা জানি যে কলকাতায়, দিল্লিতে এবং সারা বলতে গেলে ভারতবর্ষতে চলে আসছে। তাছাড়াও বেঙ্গলের নানা রকম মাঠে ঘাটে ফেয়ার্স, যেগুলো আমরা বুক ফেয়ার্স বলি, সব জায়গাতে তোমার বই আছে। তাতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। তো এই যে শুরু হলো বিরাসত আর্ট পাবলিকেশন, আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম? তো তুমি কিছু কথা সেটা নিয়ে আগে। হ্যাঁ, মানে অন্য কথা যদি আমি বললে তো অনেকটা লম্বা হয়ে যাবে। আমার যেটা মনে হচ্ছে যে এই যে বইটি রইল না আর গোপনে, এই বইটি কেন, একটা প্রশ্ন এসে যায় যে এই বইটি করলাম কেন, মানে এই বইটি কেন করলাম, এটা বলতে পারলেই অন্য বইগুলো কেন করি তার একটা আন্দাজ এসে যাবে, তাই তো? তো প্রথমেই বলি যে আমরা যারা, মানে আমি তো সেই অর্থে সঞ্চালনার দায়িত্বে আছি এই পাবলিকেশনের। এটা একটা অদ্ভুত ধরনের প্রকাশনা সংস্থা, যার একজন মালিক আছে বটে, সে বিশিষ্ট আর্ট কালেক্টর এবং রেস্টোরার আর্কাইভিস্ট গণেশ প্রতাপ সিং। কিন্তু এটা চালাই হচ্ছে আমরা সবাই মিলে, এই শিল্পী লেখক এরাই চালাই, এবং আমাদের মধ্যে থেকেই সব কিছু হয়। তো এখানে আমি যেমনি এর সঞ্চালনার মূল দায়িত্বে আছি, এক্সিকিউশনের, কিন্তু বই তো কখনো আমরা নির্বাচন করি না যে কোন বইটা ছাপা হবে, কোন বইটা ছাপা হবে না, কোনটা বাতিল হবে। এটা সাধারণত যারা এডিটর্স আছেন, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য, বিভিন্ন মানুষরা আছেন, ইংরেজি বাংলা সব মিলিয়ে বহু বিশিষ্টজন আছেন। এই মুহূর্তে নাম মনে পড়ছে, সদ্য আমাদের লেখকও বটে তিনি, রামকুমার মুখোপাধ্যায় সরস্বতী সম্মান পেলেন কদিন আগে। তেমনি সংযুক্তা দাশগুপ্ত, সুমন গুণ, দেবকুমার সোম, অনেকেই আছেন যারা এর সঙ্গে জড়িত। তো সহেলি মিত্র, এই বইটা যেমনি, আসলে সহেলি মিত্র তিনি এই বইটা আমাদেরকে রেফার করেছেন। সম্পাদকরা যখন রেফার করে তখন আমরা বইয়ে হাত দিতে পারি। আমরা বলবো না যে এই বইটি ঠিক, নির্বাচিত করব না, আবার এই বইটি বাদও করবো না, আমাদের কোনো কাজ নেই এটা। এমনকি আমাদের কাছে যখন আসে সরাসরি, তখনও আমরা কোনো না কোনো সম্পাদককে পাঠাই, তারা বেছে দিলে তখন আমরা করি। এই বইটার কথা বলি, এই বইটার প্রথম আমরা ইংরেজি অনুবাদটা আমরা করেছিলাম, তাই তো? প্রথম ইংরেজি অনুবাদ মাই লাইফ মাই ওয়ে। এটা কিন্তু অনেক আগেই, এর যে প্রথম সংস্করণটা অনেক আগেই, খুব প্রচারিত কিছু হয়নি। উনি অন্য একটি প্রকাশনা থেকে ছোট করে একটা হয়েছিল, পরে কেউ জানতো না। তারপরে যখন ইংরেজি অনুবাদটা যখন আমাদের কাছে রেফারেড হয়ে এলো, তখন আমরা তো ছাপতে বাধ্য। তখনও বই আমি পড়িনি। বই ছাপা হলো, তারপরে তার প্রকাশ অনুষ্ঠান হচ্ছে কলকাতার প্রেস ক্লাবে। সেইখানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চিন্ময় গুহ। চিন্ময় গুহ যখন বলছে, আমি বসে শুনছি, তখনও আমি বইটি পড়িনি। পাতা উল্টে টুল্টে দেখেছি, সাজানো টাজানো ঠিকঠাক হচ্ছে কিনা এইসব দেখা আমার কাজ, আমি করেছি ডিজাইনের দিকটা একটু একটু, কখনো কখনো ওর মধ্যে যা নজর পড়েছে। চিন্ময় গুহ যা বললেন, তারপরে তো আমি অবাক হয়ে গেলাম।
সত্যি কথা বলতে কি, বিপ্লব ঘোষের নামও আমি জানতাম না, বিপ্লব ঘোষকে আমি চিনতাম না। উনি লেখালেখি করেন, কবিতা লেখেন, অনেকেই চেনে, কিন্তু আমি চিনতাম না। সেই অনুষ্ঠানে চিন্ময়বাবু একটি কথা বলেছিলেন এবং তিনি যে সেই কথার প্রসঙ্গ টেনেছিলেন পৃথিবীর বিখ্যাত সমস্ত মানুষদের দিয়ে এবং তাদের আত্মজীবনী, এবং বলেছেন যে সকলে আত্মজীবনী লিখতে পারেন না, রবীন্দ্রনাথও পারেননি, এই ভদ্রলোক পেরেছেন। তা বড় সমস্ত বিশিষ্ট মানুষদের আত্মজীবনী যেগুলিকে উনি মনে করছেন যে ফেলিওর, সেই অর্থে তেমন কিছু হয়নি। কারণ আত্মজীবনী লিখতে গেলে যে নিজেকে নিজের বাইরে থেকে বের করে দিতে হয়, সেটা বোধহয় আমাদের পক্ষে সম্ভব হয় না। ফলে আমরা অনেক রেখে ঢেকে লুকিয়ে লুকিয়ে বলি, মেলে না। আর এক একটি আত্মজীবনী তো আমাদের অনুপ্রেরণার একটা খুব উৎস, তাই না? জীবন থেকে, সত্যি জীবন থেকে জানছি। ফিকশান হলে আছে গল্প, ঠিক আছে, গল্প নাও হতে পারে, আমরা ভুলে টুলে যাই, এরকম অত গুরুত্ব দেয় না, ঠিক আছে। কখনো হয়তো দেখা গেল যে খুব কষ্ট হচ্ছে গল্পটা পড়ে, তারপরে বল না না ওর তো মিথ্যে, আসলে তো এরকম তো হয় না, তাই না? এরকম যাই হোক, এই আত্মজীবনী এমন জিনিস। তারপরে ওটা পড়ার পরে আমি যখন নিজে বইটা, সেদিনকেই ফিরেই আমি বইটা নিয়ে পড়তে বসলাম, তখন আমি ভাবছি যে উনি কী লিখেছেন এসব সাংঘাতিক সমস্ত কথা, যে কথা বলা যায় না, আমরা বলি না অথচ করি, সেইভাবে উনি লিখে গেছেন গোটা জীবন। তার মধ্যে একটি কথা যে উনি ওনার জীবনে অত্যন্ত নিকট 3 জনের মৃত্যু উনি পরপর দেখেছেন। সে মৃত্যুর কথা আছে। যদিও আমি সত্যি কথা বলি, এবার আমি আরেকটি সত্যি কথা বলি, উনি যখন এত সত্যি কথা বলেছেন আমার এটা বলা দরকার। সেই মৃত্যু যখন আসছে, আমি পাতা উল্টে 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 দেখে যাচ্ছি একের পর এক। মৃত্যু যখন আসছে আমি কিন্তু বইটা আর পড়িনি। এখানে কিন্তু আমি পাঠক হিসেবে পরাজিত, পাঠক হিসেবে আমি পরাজিত। আমি কিন্তু ওই পাতাগুলো আর পড়িনি। তার কারণ ইতিমধ্যে এত মানুষ, যেহেতু আমি পাঠক এবং প্রকাশনা সংস্থারই একজন, ফলে বিভিন্ন মানুষ আমার কাছে যেসব কথা বলেছেন, অদ্ভুত কথা বলেছেন। একজন আমায় বললেন, এক সাংবাদিক, তিনি ফোন করে বললেন, আচ্ছা এই ভদ্রলোক বেঁচে আছে কি করে? ওর বইটা পড়লাম, এই ভদ্রলোক বেঁচে আছে কি করে? আমি খুব বিচলিত, সত্যি তাই। তারপরে যা আমি টুকরো টুকরো শুনে নিয়েছি, আমার মনে হয় ওই পাতাগুলো আমি আর উল্টে আর দেখবো না, আমার দেখার দরকার নেই। কিন্তু তার আগের উনি যেসব লিখে গেছেন, জীবনের কথা, আনন্দের কথা, আনন্দের সন্তান, তাই তো? জীবন হচ্ছে আনন্দের সন্তান, আমরা হচ্ছে মানুষ, হচ্ছে আনন্দের সন্তান। এই আনন্দের কথা উনি বলে গেছেন, এমনভাবে বলেছেন যে ভাবা যায় না যে সত্য কথাগুলো আমরা নিজেদের মধ্যে থাকে বলতে পারি না, এমনকি কখনো কখনো খুব নিকটজনের সঙ্গেও আমরা আলোচনা করতে পারি না। তার কারণ আমাদের মধ্যে লজ্জা কাজ করে, একটা আরোপিত সম্ভ্রম কাজ করে। কিন্তু এখানে কিন্তু উনি তা খুলে দিয়েছেন। ওনার যে নারী সঙ্গের যে বিবরণ এখানে দিয়েছেন, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো জানো, সেটা হচ্ছে উনি গণিকালয়ে অবাধ গমন করেছেন, যাদের সঙ্গে গেছেন তাদের চরিত্রগুলো খুলেছেন, তাদের চরিত্র কী, এবং সেখানে সেই যে তথাকথিত পতিতা, তাদের জীবন এবং তাদের কথা কেউ বলে না, অথচ তাদের জীবনের উৎকর্ষ একটা জায়গায় উনি বলছেন, এরা না থাকলে সমাজ যে কত খারাপের দিকে চলে যেত, সেটা উনি বলছেন তার কথাতে। এবং ওর গদ্যের মধ্যে তুমি দেখবে একটা কথা লক্ষ্য করলে, এই বইটিতে এই গদ্য যেন একজন, যে এইসব হলে কি হয়, রগরগে হয়ে যাওয়ার কথা আছে। রগরগে গল্প তো অনেকেই লেখেন না, উপন্যাস লেখেন না, খবরের কাগজের তুমি ওই বিশেষ ক্রমপত্র এরকম দেখোনি, আছে না? ভাষাটাই রগরগে, মানুষকে অন্যভাবে আকর্ষণ করা। এখানে এর ভাষাটাই হচ্ছে, মনে হচ্ছে যেন একজন কোনো সন্ত আমাদেরকে পথ দেখাচ্ছেন, সব লিখছেন, কিন্তু মনে হচ্ছে আমাদের যেন উনি নিজের ভেতর থেকে নিজেকে দিয়ে উনি আমাদেরকেও বের করে আনছেন। এই সত্য জানা, সত্য অনুভব করা, এই জন্যই আমার মনে হলো বইটা
আমাদের যিনি সম্পাদককে আমি ধন্যবাদ জানাবো, আমি তো নিজেকে ধন্যবাদ জানাবো না, কারণ আমার তো করতেই হতো। সহেলী মিত্র, এবং সহেলী মিত্র ইংরেজিটা অনুবাদও করেছেন বলে রাখি। তো এই হচ্ছে আমার এই বইটার নির্মাণের যে ব্যাপার এবং পরবর্তী আমার যে অনুভব, আমি বললাম এই মুহূর্তে। রইল না আর গোপনে, রইল না আর গোপনে। এবং আমার মনে হয় যে জীবনে কিছুই গোপন হয় না। এবং তোমার বইটা যখন আমি পড়ছিলাম এবং এখন যখন শুনছি আরো মন দিয়ে, আর স্যার চিন্ময় গুহর লেখা, তার মধ্যে তসলিমা নাসরিনের লেখা, তুমি ওনার সাথে তোমার একটা আলাপ হয়েছিল, আমরা সেটা জানতে চাইবো। যখন আমিও পড়ছিলাম আমারও মনে হচ্ছিল যে সত্যি তো আমাদের এই লাইফ টাইমে, এই জীবনে আসলে কিছুই গোপন থাকে না। নয় একটা আমাদের মধ্যে খুলে যাবে, আর নয়তো সারা বিশ্বে খুলে যাবে। তোমারটা যেটা পার্থদা এক্ষুনি বললেন, যে একজন সন্ত মানে একজন গুরু যেমন পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায়, আমাদের কিছুর আত্মার এরকম কর্ম থাকে পৃথিবীতে। আমরা অনেক কিছু দেখি, সহ্য করি, জানি, মানুষ হারাই, নিজেকে হারাই, আবার খুঁজে পাই, কিন্তু রাস্তা আমাদের দেখাতে হবে। তোমার কি এরকমই মনে হয় যে তোমার এই জীবনের এটা একটা কাজ, যে তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে? মানে আমার কি মনে হয় একটু বুঝলাম না, কি মনে হয়? যে তোমার এই জীবনের একটা কাজই এটা, যে এত কিছু যে তুমি দেখেছো, সহ্য করেছো, হ্যাঁ, তোমার পরিবারকে তুমি হারিয়েছো, এটা তো সহজ নয়। হ্যাঁ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ওয়াইফকে, আগের ওয়াইফ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সে সত্ত্বেও তোমাকে পৃথিবীতে আলো দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের সবাইকে জানাতে হবে, বোঝাতে হবে জীবনের মানে। তোমার কি এটা মনে হয় যে এটাই তোমার জীবনের একটা কাজ এই লাইফ টাইমের? তাহলে আমি একটু বলি ব্যাপারটা। অ্যাকচুয়ালি এসব ঘটনাগুলো যখন ঘটে গেছে, একটার পর একটা ঘটেছে, তার অনেক আগে থেকে এই বইটার মধ্যেই সব আছে। বিশেষ করে লেখালেখিটা আমার ছিল। লেখালেখি আমি করতাম খুব অল্প বয়স থেকে, 14-15 বছর বয়স থেকেই লেখালেখি করতাম। এবং সবাই যেরকম ইয়াং বয়সে প্রেম করে, আমিও করেছিলাম। এই বইতে সে যে আছে, যে প্রথম প্রেমিকা, তাকেই আমি প্রথম স্ত্রী আমার বিয়ে করেছিলাম। তাকে যখন আমি প্রেমপত্রগুলো লিখতাম, তখন সে আবার আমার কাছে ফিরিয়ে দিয়ে বলতো যে এই চিঠিগুলো রেখে দাও। তাহলে আমি আবার কি, আমি লিখলাম আমি আবার রেখে দেবো, আবার হয় নাকি? বলছে না, এই কারণেই বলছি। ও খুব সাহিত্য পড়তো, আগের স্ত্রী। বলছে এই চিঠিগুলো এমন ধরনের সমস্ত লেখা আছে, এগুলো ভবিষ্যতে কিন্তু তুই বুঝতে পারবে যেটা কী লিখেছো। কিন্তু এটা যদি আমাকে দিলে, আমি ছিঁড়ে ফেলে দিলাম, তাহলে কিন্তু জিনিসটার যে ব্যাপার, যে কী তুমি করলে সৃষ্টি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম তো ওই বয়সে, বা তখন 18, 19, 20, 21 বছর বয়সে এসব তো কল্পনাই করতে পারি না যে আমি চিঠি দিলাম, আমি আবার রাখলাম। তা শেষকালে ওই কয়েকটা চিঠি রেখেছিলাম, আর কিছু 2-1টা ডায়েরি ফাইরিতে লিখেছিলাম। পরে কিন্তু ওগুলো নিয়েই কিন্তু পত্র উপন্যাস হয়েছিল। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে লেখালেখিটা ছিল, লিখে গেছি, কিন্তু যখন মৃত্যু আসছে একটার পর একটা, তখন দেখছি যে আমি যদি এই শোক, এই যন্ত্রণা, এই আঘাতটা, মানে আমি যদি এই সৃষ্টির মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে, মানে আমি লিখবো কি, আমি রাত্রিবেলা বা একটার সময় ঘুম আসছে না, এই হচ্ছে, কলম নিয়ে বসে পড়ছি, কি সন্ধ্যাবেলায়, কি বিকেলবেলায়, কি দুপুরবেলায়, তখন একটা সময় দেখতে পাচ্ছি যে মানে এই লেখিটা আমাকে ওই আঘাতের থেকে একটু সরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি কিছুটা মানে হলো আর কি, সেটা ভুলতে পারছি। এবার কি হচ্ছে, ওই করতে করতে তো লেখা হচ্ছে, যেটা আমাদের বিনয় মজুমদার বলেইছে, যে মানে আঘাত না পেলে সৃষ্টি হবে না, আর যদি আঘাত ভুলে যায়, তার কিছু লেখালেখি বা কবিতা যাই হোক, গদ্য হবে না। কিন্তু আমি তো ওসব ভেবে তো করছি না। আমার তখন মনে হচ্ছে যে আমাকে বাঁচতে গেলে, বা আমাকে যখন লেখা আসছে, আমার যদি 1 ঘন্টা যদি সময় কাটাই, তাহলে আমার তখন আমার স্ত্রীর কথা, আমার ছেলের কথাটা, ওই সময়টা তো আমি মনে পড়ছে না, তখন আমি অন্য কিছু ভেবে সৃষ্টি করছি। যে প্রশ্নটা তুমি করলে আর কি, যে এই এত বড় যে এই জিনিসগুলো করে যাওয়া, এই করে যাওয়া, এইগুলো মানে এই শক্তি কীভাবে হয়েছে, আমি ঠিক তার ব্যাখ্যা দিতে পারবো না।
কিন্তু আমার জীবনে আগে যারা বাবা মা তাদের জীবনে কারো শুনিনি যে এরকম একটার পর একটা শুনিনি। আমার বন্ধু বান্ধবরা কারোর কাছে শুনি। একদমই তাই। হ্যাঁ, বন্ধু বান্ধব বন্ধু, কারোরই এরকম হ্যাঁ শুনি না। শুনিনি। কেউ আমাকে অনেকেই বলতো, বলে আপনার এসব শুনে মনে হয় যেন রবীন্দ্রনাথের কথা মনে হয়। মানে আরেকটা কথা বলি, ওর যে অদ্ভুত জীবন, এটা পড়লে বোঝা যাবে। এই যে বিয়ের প্রসঙ্গ এলো, প্রথম স্ত্রী যিনি গত হয়েছেন, এ খুব অল্প বয়স থেকে প্রেম করছে পাশের বাড়ির, আচ্ছা, এবং 10 বছর ধরে তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু কেউ জানে না, ও রেজিস্ট্রি হয়ে গেছিল, তাই তো? রেজিস্ট্রি হয়ে গেছে অল্প বয়সে। কেউ জানে না, হ্যাঁ। এবং পাশাপাশি বাড়ি, আচ্ছা। এবং ওরা যখন গোপনে সময় কাটাতো, তারপরে কোনো একদিন ধরা পড়ে যায়, তখন এগুলো মধ্যবিত্ত পরিমণ্ডলে যা হয় আর কি, নিন্দা অমুক তমুক, তখন দুই বাড়িতে কিছুটা মনক্ষুণ্ণ এই সমস্ত ব্যাপার ঘটে গিয়েছিল। পরে দুজনেই গিয়ে যখন বললো যে না আমরা আমাদের এই হয়েছে, তখন বললো ঠিক আছে তোমাদের, তাহলে তো বললো আমরা বিয়ে করব, তৈরি হয়ে আছি, মানে বিয়ে ততক্ষণে হয়েও গেছে, মানে হ্যাঁ। ব্যাপারটা এইরকম আর কি। জীবনটা একটা সাহিত্য আর কি, যেরকম হয় মিলে একদম। যায়, কিন্তু কারোর কারোর ভীষণ ভাবে মিলে যায়। একদমই তাই। সেইটাই বলছি আর কি, যে তারপরে কি হলো, কিছু লোক, যখন আমার প্রথম স্ত্রী ছিল তখন আমার আজও খুঁজে বেড়ায় প্রথম আমার কাব্যগ্রন্থ বইমেলায় বেরিয়েছিল। তা সেইটা যখন বেরোনোর পরে কিছু লোক চিনতে পারলো। তা এবং তারপরে দেখা যাচ্ছে যে আমি ওই স্রোতে ভেসে যাচ্ছি। কোথায় কবিতা পড়তে যাচ্ছি, কোথায় মিশছি, এই যাচ্ছি, বাড়ি ফিরছি অনেক রাত। আমার যারা সমসাময়িক বা আমার থেকে বড়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, আবার যারা ছোট আছে, জয়দেব বসু আর অনেকে আছে, ওরা আমাকে বলল যে যাই করো, ওই ঘরে বসে থাকলে কিন্তু তোমার এই সব সৃষ্টি বৃষ্টি কিছু হবে না, তোমাকে কিন্তু বেরোতে হবে, বাংলা সোজা কথা, তোমাকে দেখতে হবে, জগৎ দেখতে হবে, তবেই তুমি কিন্তু সেই অভিজ্ঞতা নিয়ে তবে যদি কিছু লিখতে পারো। এবার যখন আমি আমার প্রথম স্ত্রী বেঁচে, তারপরে যখন নাকি আমি এই সব জগৎ দেখতে বেরোলাম, এই কবি সাহিত্যিকদের নিয়ে, মানে আমি নাম আর কি বলবো, অনেকেই ছিল, আর আমি তখন খুব অবস্থা আমার ভালো ছিল, আমার দুটো গাড়ি ছিল, সমু গাড়ি করে সব 10-12 জন কবি সাহিত্যিক, এই নানা জায়গায় যাওয়া, গল্প করা, হ্যান ত্যান। তখন আমার প্রথম স্ত্রী বলল যে তোমাকে আমি ভেবেছিলাম যে সব তোমার একটা ক্ষমতা আছে, লেখালেখির আছে, কিন্তু আমি দেখছি তুমি তো এই লেখালেখি করতে গিয়ে তুমি এই সব জগতে, মানে এই যে গ্ল্যামারের পিছনে ছুটে যাচ্ছ। তুমি রাত্রি 12টা-1টার সময় ফিরছো, কোথায় যাচ্ছ আমি আমি জানতেও চাই না, কিন্তু ব্যাপারটা তো আমার কাছে খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ততক্ষণে ওই নেশা আমাকে পেয়ে গেল যে না, আমাকে আরও জানতে হবে, আরও দেখতে হবে, এবং লিখে যাচ্ছি। তারপরে নীলনয়নার শব্দ বলে একটা কাব্যগ্রন্থ পেলো, বুদ্ধদেব দাশগুপ্ত উদ্বোধন করলেন বইমেলাতেই। কিন্তু আমার আগের স্ত্রী এমন অভিমান হলো তার, সেই বইমেলাতেও সে এলোই না। বললো ও আবার বই বেরিয়েছে, আবার বহু লোক আসবে, বহু লোকের কাছে মিশতে যাবে, তুমি মানে ভেসেই যাবে, তোমাকে নিয়ে তারপরে সংসারই তোমাকে পাবো না। এই যে একটা কথা বলি, আপনার এই বইয়ের মধ্যে একটা ইঙ্গিত আছে যে আপনি আপনার স্ত্রী, তিনি এতই আপনাকে ভালোবাসতেন এবং এতই বোঝদার ছিলেন যে আপনি ততদিনে গণিকালয়ে যাতায়াত শুরু করেছেন, আপনার বন্ধুবান্ধবরাও যাচ্ছে, আপনিও যাচ্ছেন, উনি টের পেয়েছিলেন কিন্তু কিছু বলেননি, এরকম একটা কথা কিন্তু আপনার হ্যাঁ, এই লেখার মধ্যে আমি বলতে পাচ্ছি। গেলে আমি মানে ধরাই পড়ে গেছিলাম। তা তখন আমায় ও বলেছিল যে আমি তখন বলেছিলাম যে না, আমার ব্যবসা বিজনেস করতে গেলে এরকম যেতে হচ্ছে, বড় অর্ডার নিতে গেলে যেতে হচ্ছে। তখন ও বললো ঠিক আছে তুমি যাও, কিন্তু ওই সব মেয়েরা এত ছলাকলা জানে, আমার বইতে আছে, যে তুমি দেখা গেলো ওই ছলাকলাতেই তুমি হয়তো ডুবে গেলে, সেটা যেন না হয়। তোমার ব্যবসার জন্য তোমার মনে হচ্ছে যেতে হবে, তারা ওর মধ্যে ইনভলভড হবে, সে হোক, কিন্তু তুমি কিন্তু একদম সরাসরি ভিতরে কিন্তু যেও না। কিন্তু আমি জানি ও প্রচুর সাহিত্য পড়তো, ও বুঝতে পেরেছেও যে এও কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে ঢুকে যাচ্ছে, মিশে যাচ্ছে।
তা সেটার জন্য আমার খুব একটা কোনো অসুবিধা হয়নি। এই প্রসঙ্গে আরও বলি, দেখো অনিন্দিতা, এই বইয়ের ভেতরে অকপট কথা কীরকম, এই প্রসঙ্গে আসছি যে ওনার যে ঔষধের ব্যবসা উনি একসময় করতেন ইত্যাদি, সেটা বেশ বড় আকারের। তখন সেই সব চরিত্রকে তুলে ধরেছে যে কেউ কেউ মানে কোনো সংস্থা যারা ওর কাছ থেকে ওষুধ কিনতো, পারচেস অর্ডার ইত্যাদি যা দিত, তাকে ঘুষ দিতে হতো। আচ্ছা, ঘুষ দেওয়ার ব্যাপার। এবং তাদের মধ্যে কেউ কেউ ছিল তারা নারী চাইতো, নারী সঙ্গ, এবং সেই ব্যবস্থা করে দেওয়া, যাবতীয় এই সব বিষয়গুলো। এবং তাদের এক একজনের যে চরিত্র, যে দানব, উনি লিখেছেন এই কথা, দানব, অর্থাৎ ঘুষ দেওয়াটাও উনি যেমনি করেছেন সত্যি সত্যি, আবার সেটা অস্বীকার করেননি, সেই সময় এসে সেগুলো উনি লিখেও গেছেন এবং বলেছেন নিজেকে, লোভ এবং পাপ এই দুটো আমাকে আচ্ছন্ন করেছিল। মানে এত বড় স্বীকারোক্তি, লোভ এবং পাপ আমাকে আচ্ছন্ন করেছিল। এই জন্য এই বইটি কেন চিন্ময় গুহ বলেছিলেন যে পারে না, ইনি পেরেছেন, এবং বহু বড় বড় নাম সেখানে উল্লেখ করেছিলেন, পৃথিবীর বিখ্যাত সমস্ত নাম, এই মানুষটি। ফলে এই বইটি সেই অর্থে মানে পড়লে পরে একটা জীবন। আরেকটা কথা আমি আপনাকে বলি, আচ্ছা আপনি তো দেখুন, আজকে আপনি তো একটু ভাষা যদি একটু রগরগে করতেন, এইটা আপনি আমায় উত্তরটা দিন, তাহলে তো সেই তুর্কি হারেমের মতন মানে কৌতূহল, যেখানে তুর্কি হারেমকে ঘিরে কৌতূহলের যে বিশাল লম্বা লাইন আমরা দেখেছিলাম বইমেলাতে কোনো এক সময়, তা সেরম লাইন তো পড়ে যেত। তা আপনি আপনার ভাষাটা এত কাব্যিক এবং এত নির্লিপ্ত ভাষায় আপনি এই উপাদানকে মানে এত লোভ সামলে, এইখানে লোভটা আপনি সামলানি কী করে? আপনি তো একটু রগরগে একটু ভাষাকে পরিবর্তন করলে এই বইটা তো মানে বোধহয় কয়েক লাখ কপি এমনি বিক্রি হয়ে যেত। আপনি সেটা না করে মনে হলো আপনি সন্তের মতন আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন। এটা খুব সুন্দর প্রশ্ন আর কি। এটা আমি সতর্ক ছিলাম লেখার সময়। তার কারণটা হলো এই যে আমি জানি যে আমার এই লেখাটা যদি কিছু পাঠক তো কাছে তো যাবে, তারা, আমি চাইছিলাম, যেরকম একটা উদাহরণ দিচ্ছি যেটা উনি কথা বললেন, আমি গণিকালয়ে যে অফিসার থেকে নিয়ে যাচ্ছি এবং সেখানে কি হচ্ছে, সেই যে বর্ণনাটা দিচ্ছি, এবং সেই বর্ণনাটার মধ্যে রস থাকবে ঠিকই, কিন্তু এমন রস থাকবে না যেটা বললো যে একটা পণ্য টাইপের কিছু একটা হচ্ছে, তাহলে তো জিনিসটা খুব মানে সাহিত্য হলো না, সেটা অন্য টাইপের হলো। কেননা আমি ছোটোবেলার থেকেও কিন্তু মানে প্রচুর বই নেশা ছিল পড়ার, সেই ব্যাপারটা আমার সতর্ক ছিল। যেরকম আমার ধরুন বুদ্ধদেব গুহর লেখা পড়ে এত আনন্দ পাই কেন, হ্যাঁ, আবার এদিকে যদি কবিতার কথা বলি, তারাপদ রায়ের কবিতা পড়ে এত আনন্দ পাই কেন, সেই জন্য, বা জীবনানন্দ দাশ বলেছে যে রসই হচ্ছে মানে কাব্যের আসল আত্মা। তা সেই দিকে আমার সতর্ক ছিল যে আমি বাইজি বাড়ি গেছি, এবার বাইজি কি করছে, তার জীবনযাপনের কথা কি বলছে, সে নাচ করছে, গান করছে, এসরাজ, সরোদ, হারমোনিয়াম বাজছে, এই জায়গাগুলো আমি যদি একটা পাঠক যখন পড়ছে বাইজি বাড়িগুলো কীরকম হয়, আমার খেয়াল আছে যে একটা পাঠক কিন্তু আমার লেখাটা পড়ছে, তাহলে আমার সেই বর্ণনাটা এমন হবে সে সেটা যেন জানতে পারে, বুঝতে পারে, ও এটা তাহলে জানলাম। এবার বাইজির জীবনটা কীরকম হয়, যেরকম আমি অর্থবাবুকেও গাড়িতে আসতে বলছিলাম যে অনেকে জানে না, সবাই তো আর বাইজি বাড়ি যাচ্ছে না, সুতরাং কিন্তু কৌতূহল তো সবার আছে, যে অসম্ভব সুন্দরী, তারা ম্যাক্সিমামই সুন্দরী, তারা বিশেষ করে বউবাজার, চৈতন্য অ্যাভিনিউতে তারা থাকে। তা আমার তো কোনো জানাশোনা ছিল না, আমার ওষুধ কোম্পানির একজন বিখ্যাত লোক, তার একজন ম্যানেজার, তার ম্যানেজার না, তার মানে বন্ধু, 50খানা ট্রাক ছিল, সে বাইজি বাড়িতেই তার সময়টা কাটতো, তাকে আমি ধরলাম তার থ্রুতে, সে আমায় নিয়ে গেল, হ্যাঁ, সে 50টা ট্রাক, তারপর তার সব ভিখারি হয়ে গেল। লাস্টে ওই আমার যে বন্ধু, যে মারোয়ারি ভদ্রলোকের কাছে সে চাকরি করছে, তো সেইখানে গিয়ে আমি অদ্ভুত, মানে এর আগে তো গণিকালয়ে গেছি, কিন্তু আমি বাইজি বাড়িতে যখন গিয়ে মানে একটা মনে হলো অন্য জগৎ আমি দেখতে পেলাম। তখন আমার মনে হলো যে আমার তো সবসময় খেয়াল থাকতো যখনই কোথাও যেতাম যে আমি কিন্তু একদম কম্পিউটারের মধ্যে মাথায় নিয়ে নিতাম, এটা কিন্তু আমায় লিখতে হবে, এই ব্যাপারটা লিখতে হবে। একটা বাইজি
সে অনেকে জানিই না, আমার বইয়ের মধ্যে আছে যে আমি দেখছি তার একটা বাচ্চা ছেলে, তার বাইজির বাড়ির একজন লোক বললো দার্জিলিংয়ে নিয়ে যাবে, সেন্ট পলসে পড়ে, তা নিয়ে যাচ্ছে। বাইজি তখন সেই রেশমি বোধহয় নাম দিয়েছি, রেশমি বাই, সে তারপরে দেখি নাচ করছে, গান করছে, হালকা আমি লক্ষ্য করছি চোখের দিকে জল। আমি গান যখন থামলো তখন বললাম, আচ্ছা রেশমি ভাই, তোমার চোখে জল কেন? বললো তুমি খেয়াল করেছো না? না, ছেলে চলে গেল তো স্কুল, সেন্ট পল দার্জিলিংয়ে পড়তে গেল, তো তা মনটা খারাপ লাগছে, তা ওই আমাদের যে লোক আছে এখানে স্টাফ, তাকে দিয়ে পাঠিয়ে দিলাম শিয়ালদা স্টেশনে। তা বললাম তোমার ছেলে চলে গেল, তাহলে তোমার স্বামীকে? কারণ আমার ওই যেখানে গেছি সেখানে প্রশ্ন করেছি, জানবার চেষ্টা করেছি, যেহেতু আমি লিখব। তখন যেটা বললো সেটা যখন পাঠকরা পড়ছে, অনেকে আমার বলেছে এরপর বাবা এটা জানতাম না। কি বললো আমাকে? আমার বললো যে আমরা বিয়ে করি না, কারণ ফেসে যাব, একদম আটকে যাব, তারপর আমাকে আবার সেটা ঘর থেকে হয়তো কোনো সময় হয়তো তোমার ওই জীবন বেরিয়ে বার করে দিল। আমরা দেখি যদি খুব সুপুরুষ কেউ আসে, সে জানলো না তার সাথে সেক্স করলাম, তার এসে যে বাচ্চাটা হলো সেও জানো না আমার এই বাচ্চাটা তার বাবাকে। আমরা চাই যাতে মেয়ে যদি হয় তাহলে এটা পরম্পরায়, তাহলে এই ব্যবসাটা আমার থাকবে। আমি তখন অবাক, তখন আমি আর অনেক তখন ওকে জিজ্ঞাসা করছি যে বলো অনেক তোমরা এখানে যাদের সব রাজনীতিবিদ বলো, অনেক বড়লোক বলো, সাহিত্যিক বলো, অনেকে আসে, এমনকি এমন একজনের নাম বললো, আমি এখানে সেটা বলতে পারবো না, সে আমাকে ফ্ল্যাট দিয়েছে, এত দামি ফ্ল্যাট, সে খুব বড় একজন রাজনীতিবিদ। তো এই যে জীবনগুলো, এগুলো আমি কিন্তু ওগুলো বলতে বলতে গেছি, হ্যাঁ, যে ওদের জীবনযাপনটা কি, এবং ওরা কোনো বড় বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে ওরা অনেক টাকা নিয়ে যে যায়, এবং দরকার হলে আরও বেশি টাকা দিলে তাহলে ওরা দেহ তারা দেয়। এই যে আমাকে বলছে, আমি তো জানি না, বা আমাকে যখন আমার সামনে এসে মাথাটা ঢেকে যখন আমার এখানে করে কিস করতে আসছে, আমি তো মানেটা বুঝতে পারছি না। তখন পাশের যে জৈন বলে যে ভদ্রলোক আমাকে নিয়ে এসলো, বলে রে ঘোষ সাহেব, এই মুজরা বলতে হয়, বলে কিছু টাকা দিয়ে দাও, যার টাকা কন্ট্রাক্টার আছে সে তো দেবই, ওই সময় আবার কিছু টাকা দিতে। এই যে ব্যাপারগুলো আমি বলতে বলতে যাচ্ছি, যখন যারা পড়ছে, যারা বলছে 19-20 বছরের মেয়ে বইমেলা থেকে কিনে আমাকে সে এত বড় চিঠি লিখেছে, বলছে পড়ে পাগল হয়ে গেছি, হ্যাঁ, এবং বারবারে পড়ছি। এখানে এখানে আরেকটা অধ্যায় আপনি লিখেছেন না, ওদের কথা কেউ বলে না, এটা বোধহয় সোনাগাছির অধ্যায়, সেখানে মাধুরীর কথা বলেছেন যেখানে এই যে ওদের কথা কেউ বলে না। আমি মানে গড়িয়াহাটও এরকম দেহ ব্যবসার জায়গা আছে, এলিয়ট রোডে আছে, সোনাগাছিতে আছে, ম্যানুয়ালে, নানা জায়গায়, কলকাতার নানা জায়গা আছে। কিন্তু এখানে কিন্তু আমার কবিরা, কবি সাহিত্যিকরাই আমাকে নিয়ে গেছে, হ্যাঁ। তারপরে ব্যবসা করতে গিয়ে তাদের অফিসারদের আমিই তখন নিয়ে গেছি যে আমার ব্যবসার সুবিধার জন্য। কিন্তু ওইখানে গিয়ে এই যে ওদের কথা কেউ বলে না, এখানে একটা কবিতা আছে, এই যে দংশিত ভ্রমণ হয়ে মধু খেতে আসি, কত অভাগারে মোছাইলে আখি জল, তোমার কথা কেউ তো বলে না সখী, কোথায় ছিল বাড়ি আমার সঙ্গে চল। এইটা গড়িয়াহাটের একটা 7-8 তলা বাড়ির একটা জায়গায় গিয়েছিলাম। তা সেটা আবার গিয়েছিলাম কি রাত দিন হোটেলে গিয়েছি, ওখানে কিন্তু এরকম অনেক মহিলারা আসে শিকার ধরতে, হ্যাঁ। তা সেইখানে গিয়ে একজনের সাথে পরিচয় হলো, সে তখন বলল যে তোমাদের যদি দরকার হয় তাহলে এরকম আছে গড়িয়াহাটে। তো বললাম হ্যাঁ দরকার হবে, তাহলে একদিন কি দেখে আসি, সে আমি যাকে নিয়ে আসবো সে আবার যাবে কিনা। তখন নিয়ে গেলাম, নিয়ে গিয়েও সেখানে অবাক, যার সাথে অনেকে 4-5 জন বসে আছে, তারপর যাকে পছন্দ হলো তার সাথে আলাদা ঘরে গল্প করছি। তখন কথায় কথায় সে জানলো যে আমি কবিতা ফবিতায় লিখি। তখন বললো যে সাথে সাথে ডায়েরি ব্যাগ থেকে ডায়েরি বার করলো, বললো তুমি একটা 4 লাইন 5 লাইনের কবিতায় লিখে দাও তো। এলাম কেন? বলে তুমি জানো আমি অভাবের জন্য এই জগতে এসছি, আমিও কিন্তু একসময় নাটক করতাম,
আমি এখনও সুযোগ পেলে যাত্রাপাত্রাতে যাই, তা তুমি কবিতা লেখো, এটা লেখো, এরকম হট করে এরকম তো কবিতা লেখা যায় না, তা দেখি চেষ্টা করে। তখন আমি এই 4 লাইন কবিতাটা যেখানে পড়লাম এখন, এই কবিতাটা ওইখানে ওর ডায়েরিতে বসে লিখলাম। একদমই তাই। এখানে আপনার এই বইটা আমার পড়ে যা মনে হয়েছে যে আপনি এই যে ধরুন আপনার অনেকটা অংশই আছে যে নারী সঙ্গ, সেখানে যৌন আনন্দ, এবং আপনি এখানে এক জায়গায় বলছেন যে প্রত্যেক পুরুষ বিবাহের আগে বাদশায়ন পড়া উচিত এই জন্য আমরা পুরুষেরা খালি নিজেদের কথাটাই ভাবি। হ্যাঁ, সেই নারী কিভাবে এই যৌন আনন্দ নারী কীভাবে উপভোগ করবে আমরা তার কথা ভাবি না। এখানে পুরুষ বহু ক্ষেত্রেই তার একচেটিয়া আধিপত্য কায়েম করতে চায় এবং তার মতো করে ভাবে। হ্যাঁ, এইখানেই আপনি বলেছেন যে তো পুরুষের উচিত হচ্ছে বাদশায়ন পড়া, তবেই সেটা সুন্দরভাবে মিলন হবে, সুন্দরভাবে তারা। এইটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছি। মানে আমার প্রথম স্ত্রী যখন বিয়ে করার আগেই এরকম সে দুবার প্রেগনেন্ট হলো। আমি এই জগতের ব্যাপারগুলো জানতাম না। আমি কোনোদিন বাদশাহর মতন পড়ে শুনেছি বা কোনো ব্লু ফিল্মগুলো আমি দেখিনি, বা আগে রাস্তাঘাটে যেসব ওরকম কোকশাস্ত্র আগে বলতো, হ্যাঁ, সেগুলো আমি পড়িনি। কিন্তু যদি আমি ওগুলো পড়তাম, আমি যদি ওগুলো জানতাম, তাহলে কিন্তু আমি সতর্ক থাকতাম যে তাহলে কিন্তু ওইরকমভাবে সে গর্ভবতী হতো না। এবং সেই সময় মানে এমন অবস্থা, আমি টিউশনি করি, আমি মাসে তখন আমি তখন তো বিয়ে করিনি, 55 টাকা পাই। বিয়ের আগেই সে প্রেগনেন্ট হয়েছে দুবার, প্রথম স্ত্রী। 55 টাকা আমার ইনকাম টিউশনি করে। তো এইবার আমার ও হয়েছে প্রেগনেন্ট, এবার তো সেই নার্সিংহোমে যেতে হবে। আমি তো মানে আকাশ থেকে পড়েছি। তখন ভাগ্য ভালো আমার এমন একটা বন্ধু ছিল, খুব বড়লোক বন্ধু, সেই শেষকালে আশ্রয়দাতা হয়, সেই আর কি জায়গার মতো নিয়ে যায়, নিয়ে গিয়ে ব্যাপারটা হয়। তখন আমার বারবারই মনে হয়েছে যে এই বিয়ে হওয়ার আগে প্রতিটা মানুষেরই, ছেলে মেয়ে সবারই এই বাদশায়নের ব্যাপার স্যাপারগুলো একটু জানার দরকার। এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা একটা দরকার। আরেকটা ব্যাপার হলো যে পুরুষ তো পারফর্মার, কিন্তু একটা মেয়েকে, সে স্ত্রী হোক প্রেমিকাই হোক, যাকে তাকে আনন্দ দিতে গেলে তাকে তো তার ছলা কলা, যে ফোর প্লে বলি ফুলি, এইসব ব্যাপারগুলোকেও তাকে জানতে হবে। নাহলে দেখা যাবে পুরুষটা আনন্দ পেল, মহিলাটার আনন্দ পেল না। এবার পরবর্তীকালে যখন স্বামী স্ত্রী বিয়ে হলো, তখন দিনের পর দিন যদি এটা চলতে থাকে, তাহলে যাই হোক কিন্তু সেই স্ত্রী কিন্তু তাকে মানে সুখী হবে না, বাংলা কথা সুখী হবে না। কিন্তু সুখী হতে পারতো যদি এই ব্যাপারে যদি তার পড়াশোনা থাকতো। সেই জন্যই আমার মনে হয়েছে যে, তারপর আমি বাদশায়ন পড়েছি, আমার কাছে এই মোটা বাদশায়ন বই আছে, আরও অনেক এরকম ধরনের বই আছে। আমি দেখি যে হায় রে, এইগুলো যদি আগে যদি পড়তাম। তারপরে এই যে কত রকম যে মানে আমরা বলি কলা, যে 64 কলা বাদশায়ন বলছে, এগুলো কি তাহলে দুজনই হ্যাপি হতে পারে, দুজনই আনন্দ পেতে পারে। এই জন্য আমি বলেছি যে থ্যালাসেমিয়া যেরকম টেস্ট করা দরকার, তেমনি এই সব ব্যাপারগুলো তাদের অভিজ্ঞতা থাকা দরকার, বইগুলো পড়ার দরকার, এগুলো জানার দরকার। ঠিক কথা, একদম। আর আরেকটা ব্যাপার বলি, যে আপনি বারবারই ঘুরে ফিরে এই বইয়ের মধ্যে এসছে যে আপনার এই যৌনতার আসল ব্যাপার হচ্ছে যতটা না শারীরিক আনন্দ, তার সাথে মানসিক আনন্দ এবং একটা সৃষ্টির প্রেরণা আপনি পাচ্ছেন এখান থেকে। একটা সৃষ্টির একটা উৎসস্থল, ওটা মনে হচ্ছে যেন ওটাই একটা সৃষ্টির উৎসস্থল। এবং যে কারণে আপনি বহু বিশিষ্ট কৃতি মানুষের উদাহরণ দিয়েছেন, আপনি পাবলো পিকাসোর কথা এনেছেন, আপনি আইনস্টাইনের কথা এনেছেন, হেনরি মিলারের কথা বলেছেন, সার্থের কথা বলেছেন, না রমারনার কথা বলেছেন, খুশবন্ত সিং এর কথা বলেছেন, খুশবন্ত সিং এর কথা বলেছেন। এইসব নিয়েছিলেন, তাদের ঘটনাগুলো আপনি নিয়েছেন। যেমন আইনস্টাইনের ক্ষেত্রেই হয়েছিল, তারও আপনার মতনই বিবাহের আগেও তার যে সঙ্গিনী, তারও পেটে বাচ্চা এসে গিয়েছিল, ইত্যাদি নানা কথা আপনি এনেছেন। কিন্তু তারপরেও যেটা নিয়ে এসছেন আপনি, আসলে সেটা হচ্ছে সৃষ্টির একটা অনুপ্রেরণা, এক। দুই হচ্ছে এর ভেতরে কোথায় যেন আপনার এই লেখার ভেতরে নারী জাতির প্রতি আপনার যেন একটা কোথায় মমতা
এবং তাদের এই যে এটার মধ্যেই তো দেখছিলাম, পড়ছিলাম ওই যে ওই যাদের কথা কেউ বলে না, এই ওদের কথা কেউ বলে না, এখানে আপনি তথাকথিত পতিতা তাদের এমনও অনেকের কথা আছে যারা অত্যন্ত মানে সামাজিকভাবে সম্ভ্রান্ত পরিবেশ থেকে এসছে শুধুমাত্র অর্থনৈতিকভাবে নিপীড়িত হওয়ার কারণে, এবং সেই ক্ষেত্রগুলোতেও আপনি দেখতে পাচ্ছি আপনি তাদের যে উপরে তুলে আনার একটা প্রবণতা আপনার এর মধ্যে রয়েছে, লেখার ভেতরে রয়েছে। মানে এইটা কি আপনি আপনার একটা জীবনেরই অঙ্গ, মানে নারীকে কি আপনি সবসময় খুব উপরের উৎকর্ষ এবং মানে নারীবিহীন পুরুষ বলা যায় যে আপনার কাছে সে কিছুই নয় আর কি, ব্যাপারটা এটা কি আপনার জীবনের মানে গোড়া থেকে এরকম, না পরবর্তীকালে আপনার জীবনযাপনের পরে উপলব্ধি হয়ে এই লেখাটা লিখেছেন, নাকি না শুরু থেকেই আপনার এই উপলব্ধি ছিল তারপরে এসে বই প্রকাশ হয়েছে, কোনটা আপনি? না, আমি যেরকম এখানে বলেছি যে প্রতিটা মানুষেরই যে পুরুষ মানুষের যে 5টি জিনিস আমি বলেছি যে তাকে না থাকলে সে বড় হতে পারবে না। যেরকম পুরুষের নারী, কারো সুরা, কারো মিউজিক, কারো নেচার, প্রকৃতি, এবং জুয়া খেলাও বলেছি। আর বলেছি তাকে অবশ্যই আঘাত পেতে হবে। এইরকম আমি এখানে আমার কাছে আছে, আমি প্রায় 15 জনের কথা বলেছি, 15 জনের অনেকের কথা বলেছি, বিশেষ করে কয়েকজনের কথা বলেছি যারা যেরকম এখানে আমি প্রথমেই যেরকম এখানে আছে খুশবন্ত সিংয়ের কথা বললাম, রবীন্দ্রনাথ, হেনরি মিলার, আল মাহমুদের কথা এখানে আছে, কবিতাও আছে। যৌন সুখের চেয়ে বড় সুখ আল্লাহ আর কিছু সৃষ্টি করেনি। রমানুল্লাহর কথা বলেছি, পাবলো পিকাসো, কিডস, শক্তি চট্টোপাধ্যায়, মির্জা গালিব, মাইকেল মধুসূদন, শেক্সপিয়ার, ভার্জিনিয়া উলফ, ভ্যান গগ, জীবনানন্দ, সক্রেটিস, এই এতগুলো লোকের কথা, এরা যে এত বড় হয়েছে, এত লোকের পিছনে দেখা যাবে রবীন্দ্রনাথের কথা, এখানে ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ আছে আমার এই বইটার মধ্যে। রবীন্দ্রনাথ যদি বলা হয় যে বড় হওয়ার পিছনে তার কী কারণ, আমার যেটা মনে হয়েছে রবীন্দ্রনাথ যে বড় হওয়ার পিছনে তার মনোপ্রেরণা, প্রকৃতি, তার আধ্যাত্মিকতার একটা ব্যাপার ছিল, সে যা করছে ভগবান ঈশ্বর সবই করছে, কিন্তু প্রকৃতির বারে বারে পৃথিবী বোধহয় 32 বার বিশ্বভ্রমণ করেছেন রবীন্দ্রনাথ, এবং তারও কিছু নয়া নয়া করে প্রায় 10 জন প্রেমিকার মতন ছিল, সে তো অস্বীকার করা যাবে না। তা এই ব্যাপারগুলো যেরকম যে মির্জা গালিব বলছে যার মত নেই, সুরা যার নেই, তার পৃথিবীতে কিছু নেই। মির্জা গালিবের 7টা সন্তান মারা গেছে, ভাগ্নেকে অ্যাডপ্ট করেছে, সেও মারা গেছে, কিন্তু সুরা পেলে ও কিন্তু কবিতা শায়ের লিখে যাচ্ছে একটার পর একটা, যে আজকে পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হিসেবে আমরা বলি। হ্যাঁ, তা এই রকম অনেকের কথাই আমরা বলতে পারি। তো সেই জন্য আমি বলতে চাইছি যে যে কোনো মানুষের বড় হওয়ার পিছনে যদি এরকম ম্যাক্সিমাম লোকের, কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি এই বইটা একটা গবেষণামূলক বই, বইটা লিখতে আমার 6 বছর লেগেছে। তখন আমার বড় মেয়ে বেঁচে, আমার তখন একটু একটু করে লিখছি, তখন একটা চ্যানেলে এটা রেগুলার বেরোচ্ছিল, তখন আমার মেয়ে বলল যে 11 লক্ষ লোক এই চ্যানেলটা দেখেছে, তুমি এটা বন্ধ করে দাও, না হলে তুমি যদি এটা পরবর্তীকালে তোমাকে বই করতেই হবে, বই করলে তখন অনেকে বলবো এটা তো জানি আমরা, কেউ নেবে না, বইটা সংগ্রহ করবে না, তখন আমি চ্যানেলটা বন্ধ করে দিই। তারপরে আমি অল্প অল্প করে লিখে লিখে ওকে দেখাতাম। যেহেতু সাহিত্যের মেয়ে ছিল আমার বড় মেয়ে, ও ইংলিশে MA করেছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, ও মানে ওইখানকার 100 ইয়ার্স কনভোকেশনে ও একদম মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিল। তো ও যখন বলতো লেখাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে, পরবর্তীকালে কিন্তু তুমি বই করো, তখন আমি চ্যানেলটা বন্ধ করি। এবার কি হলো কি, যেটা অর্থ বলছিলেন, যে তারপরে যখন আমি বই করলাম তখন ছোট্ট একটা মানে 70-80 পৃষ্ঠার একটা চটি বই হলো। তো চটি বইটা হওয়ার পরে তারপরে এই বইটা যখন নাকি 2-1 জায়গায় গেল, তারা বললো যে আরও কিছুটা একটু অ্যাড করলে
তাহলে জিনিসটা কিন্তু একটা অন্য পর্যায়ে যাবে। তখন আমি আরও কিছু অ্যাড করে তখন ভিরাসাতের কাছে পাঠালাম। তারপরে ওনাদের কমিটি দেখার পরে তারপরে না এই বইটা আমরা করতে পারি। তাই এইটা প্রথমে মাই লাইফ মাই ওয়ে প্রথম ইংরেজিতে এটা অনুবাদ হলো আর কি, হয়ে এটা দিল্লিতে তসলিমা নাসরিন এটা প্রকাশ করে। এবং ওই বইটা মানে 1 বছরের মধ্যেই এত মানুষের কাছে পৌঁছলো, প্রচুর পরিষ্কার মানুষের কথা, কাছে হ্যাঁ, পৌঁছে- প্রচুর প্রচুর লোকের কাছে পৌঁছলো, যে ইংরেজি বই সে মানুষের কাছে এত পৌঁছলো। এবং এটা বেস্ট সেলার ভিরাসাতের হিসেব অনুযায়ী মানে অতি অল্প সময় সেটা বেস্ট সেলার হয়। এবং তখন আমার মনে হলো যে এই বইটা যদি বাংলায় যদি হয় তাহলে বাংলাটার পুনর্মুদ্রণ যদি আবার হ্যাঁ, পরবর্তীকালে যদি এটা বাংলায় যদি হয় তাহলে কিন্তু এটা আরও বেশি মানুষ একদম এটা গ্রহণ করবে। তারপরেই আমরা বাংলাটার দিকে যাই। এবং বাংলাটা তো মানে এখন তোমার হাতেই সেটাই আছে, আমাদের হাতে সেটাই আছে, এটা কি হিন্দিতেও ট্রান্সলেশন করা উচিত। আমার মনে হয় কি জানো তো, এই ধরনের বই এগুলো আর কিছু না, জীবনকে অনেক সময় কি হয় আমি ভাবি যে আমার জীবন বোধহয় অন্য 5 জনের থেকে একেবারেই আলাদা। মানে ঠিক আছে, মানুষ তো সকলেই আলাদা, কিন্তু কিছু জিনিস থাকে না, খুব যোগসূত্রটা একই রকম, সব মানুষই আসলে কিছু জায়গায় এক, সে তার বাইরে বেরোয় না, তাহলে সে মনুষ্য প্রজাতি হয়ে জন্মাতো না। এরকম একটি বই পড়া, উনি তো সাহস দিয়ে সব খুলে ভেঙে দিয়েছেন। আর আমরা নিজেকে এনাকে দিয়ে যাচাই করতে পারি এর মধ্যে আমাদের কোন শতাংশটা কতটা ওর মধ্যে আছে, সেটা এই বইটার মধ্যে যাচাই করতে পারি। তা আমি যেই প্রসঙ্গটা আমি মানে নিজের আমি বললাম না, আমি তো ওই জায়গাগুলো আমি ইচ্ছে করি পড়িনি, কিন্তু শুনেও নিয়েছি। তবু আমি প্রসঙ্গটা আরেকবার, ও যখন লিখেইছেন, আপনার স্ত্রীর মৃত্যু, আপনার ছেলের মৃত্যু, চোখের সামনে সমুদ্রে একটি ছেলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে আপনার চোখের সামনে, আপনার নিজের মেয়ের মৃত্যু, এগুলো মেয়ের বিরল রোগে পৃথিবীতে তার ওষুধই বেরোয়নি, সেই প্রোগ্রেসিভ স্ক্লেরোডারমা বলে একটা ওষুধ। কলকাতা, ভেলোর, কেরালা সব জায়গায় গিয়েও তার একই কথা বলেছে যে এ বাঁচবে না, সাপোর্ট সিস্টেম দিয়ে দিয়ে যে কদিন পড়া যায়, নাকি অক্সিজেনের নল নিয়ে সে থাকতো আর কি। মানে সক্রেটিস বলেছিল যে পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখ হলো যদি কেউ জানতে পারে আমার মৃত্যু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, বা কেউ যদি জানে তার নিকট লোকের যদি মৃত্যু হয়ে যাচ্ছে, সেটা সবচেয়ে বড় কষ্টের। চোখের সামনে দেখেছি আমার বড় মেয়ে, যে সে জানে সে মারা যাচ্ছে, নাকে নল অক্সিজেন নিয়ে, সেই ঘর ভর্তি মেশিন, অক্সিজেন সিলিন্ডার সমস্ত, কিছুদিন অন্তর অন্তর নার্সিংহোম, আবার আইসিইউ, ভেন্টিলেশন, আবার বাড়ি, আবার তাই আমার একজন চলে গেছে, আবার সেই বড় মেয়ে ওরম আস্তে আস্তে চলে যাচ্ছে। এই দৃশ্য, এই জিনিস যার হয়েছে একমাত্র সে ছাড়া। অনেকে বলে না যে সময়, টাইম ইজ দ্য বেস্ট হিলার, সম্পূর্ণ বাজে কথা, এটার কোনো মূল্য নেই কথাটা। যদি সন্তান যদি কার যায়, তাহলে ওই সত্যি কথা বলতে অন্য লোক যাওয়া আর সন্তান যাওয়া, মানে এর কোনো তুলনাই নেই, কোনো রকম তার মানে হিসেবে আসবে না। সেই ক্ষেত্রেই বোধহয় এর উত্তরও নেই। সেই ক্ষেত্রে যে প্রশ্নটা আমাকে অনেকে করেছেন, সেটাই যেটা শুরুতে বললাম, যে আপনি বেঁচে আছেন কি করে, যে বলেছে না এই লোকটি বেঁচে আছে কি করে, মনে হয় না এই যে বেঁচে আছে কি উত্তর করে, আছে আদৌ? আমি বেঁচে থাকতাম না। আমার যখন নাকি প্রথম স্ত্রী মারা যাওয়ার 1 বছর পরেই আমি বিয়ে করি, এবং আমার নিজের স্ত্রীর সম্বন্ধে আর কি বলবো, পার্থক্যরা তো বহুবার দেখেছে। মানে তখন অসম্ভব সুন্দরী ছিলেন, মানে সিনেমায় নামার মতনই সুন্দরী আর কি। সেটা সবাই জানতো, সবাই বলতো, অনেকে সিনেমায় নামার কথাও বলতো। কিন্তু তার থেকে বড় কথা হলো, যখন আমাদের বাড়িতে আমার বড় মেয়েকে সময় স্ত্রী মারা গেছে, পড়াতে আসতো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো, পড়াতে এসেও দেখছে চোখের সামনে আমার স্ত্রী মারা গেল। তারপর দেখছি এই লোকটা অত বড় ছেলে, 18-19 বছরের ছেলে, তার এরকম 11 বছরের মেয়ে ঘরের মধ্যে পড়ে আছে, এই লোকটা রাতে ফিরছে 1-2টার সময়। এরা কি খাবে, কি পরবে, কিছু রকম তার হিসেব নেই। আমার তখন স্ত্রী মারা গেছে, মাথা সব আর কাজ করছে না।
সেই সময় ও তখন এই সংসারটাকে ধরলো আর কি, ধরলো মানে তারপরে মানে আমাকে মানে আমার সাথে তার বিয়ে হলো আর কি। আমার তো ভালো লাগা, তো আমার নারীর প্রতি যেটা পার্থক্য, যেটা বারে বারে বলবার চেষ্টা করছে, নারীর প্রতি আমার একটা ভীষণ দুর্বলতা ছিলই। নারী এবং সৌন্দর্যের পূজারী আমি বরাবরই, এবং যে কোনো ব্যাপারেই মানে আমি বলতে আমার খারাপ লাগছে যে আমি সবসময় মনে করি যে আমার আশপাশে যারাই থাকবে তারা যেন দেখতে সুন্দর হয়। দেখতে খারাপ হলে আমার কেমন যেন মনে হয় যেন মানে আমার ঠিক যেন হচ্ছে না ঠিক, মানে তো সেই জায়গাতে ওরকম একটা সুন্দরী মেয়ে, তারপর সে ওরকম আমার ছেলে মেয়েকে সবসময় তাকে দেখাশোনা করছে, বলে যে এই সংসারটা তো ভেসে যাবে। তারপরে ও যেভাবে আমাকে যেভাবে মানে সব সময় আর কি মানে ঘিরে রইলো, আমাকে বলতে গেলে যে আমি যে বেঁচে আছি, আমি যে পাগল হই, অনেকেই বলেছে যে আপনার মশাই তো পাগল হয়ে ছেঁড়া ফাটা জামা পরে পরে দাঁড়িয়ে পুরো বড় চুল ফুলে ঘুরে ফেরানোর কথা রাস্তাঘাটে, আপনি সেখানে আপনার সাথে কথা বলে তোকে বুঝবেই না যে আপনার 3টে মৃত্যু হয়েছে। আপনি সবসময় মজা করছেন, হাসছেন, লিখছেন, আবার অত বড় স্কুল চালাচ্ছেন, আবার নানা অনুষ্ঠানে যাচ্ছেন, আর আমার ঘোড়ার একটা নেশা আছে, বেড়াতে যাচ্ছেন, কি করে করছেন? এইটা আমাকে বলতেই হবে, যেটা আমার বইও আছে, এটা কিন্তু আমার এই দ্বিতীয় স্ত্রী তাপস্বীর অবদান। এখানে আমি একটা প্রশ্নই করবো আমি আপনাকে, সেটা করার লোভ সামলাতে পারলাম না। বলুন সেটা হচ্ছে এই যে নারীর যে সৌন্দর্যের কথা আপনি বলছেন, আমি তো সেটা জানি আপনি সৌন্দর্যের একেবারে পিপাসী মানুষ, কিন্তু সেই সৌন্দর্যটা আপনি কিভাবে দেখেন? মানে অবয়বগত সৌন্দর্য না অভিব্যক্তিতে সৌন্দর্য, কোনটা? মানে চেহারায় সৌন্দর্য না তার ব্যক্তিত্বের প্রকাশের সৌন্দর্য, কোনটা আপনাকে বেশি আকর্ষণ করে? অ্যাকচুয়ালি কি মানে মানে সব বড় লোকেরা তো অনেক জ্ঞানীগুণীরা লোক তো অনেক কিছু বলেছে, আপনি আমাকে বলেছেন, আমি আমার এটা করব। ধরুন দুজন মেয়ে দুজনেই অপরূপ সুন্দরী, মানে 19-20 করা যাবে না, একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু মিস্ত্রি যদি আমি দেখি যে একজন আমার হিউমারটা সে কিন্তু নিতে পারছে, বা তার মধ্যে রস, তার মধ্যে একটা শ্রদ্ধা বলুন, তার মধ্যে পড়াশোনা বলুন, আমি যদি দেখি সেই ব্যাপারগুলো থাকছে, আরেকজনের মধ্যে সে অনেকটা পুতুল দেখতে সুন্দর, হ্যাঁ, আমি একদম তাকে সরিয়ে দিয়ে তার কাছে চলে যাব। বুঝতে পেরেছি আপনার কথা হচ্ছে, আর ব্যক্তিত্বটাই এখানে বড় হয়ে আসছে। হ্যাঁ, এখানে তার পড়াশোনা, তার আমি একটা কথা বললাম, একটা মজার কথা বললাম, সেটা মাথার মধ্যে উড়ে গেল, তখন বললাম যে আমি কাকে বলছি, সে তো আলমারিতে সাজানোর পুতুল হলো। হ্যাঁ, আমি এটা এখানে যেটা বলছিলেন, যেটা মানে হেনরি মিলারের কথা বলছি, তিনি আমেরিকার বিশাল বড় লেখক, তার যুগান্তকারী উপন্যাস হলো ট্রপিক অফ ক্যান্সার। তা মিলার মনে করতেন যৌন সঙ্গম যেন একটি কবিতা এবং দর্শন, দুটি নরনারী মিলিত হচ্ছে পৃথিবীর সেরা আনন্দের কাছে পৌঁছচ্ছে লিঙ্গ ও যোনির দ্বারা। তিনি অনেক নারী সঙ্গ করে রহস্যের দ্বার খুলেছেন, সেখান থেকে বলছেন মানুষের জন্ম অন্ধকার গর্ত থেকে, মানে পবিত্র যোনি থেকে, সেখান থেকে আশ্চর্য আলোর সম্মুখে তিনি সহজে কিছু ছাড়েননি, খেয়েছেন পা থেকে মাথা শুধু জানবার জন্য। প্রতিটি মানুষই রহস্যে ঢাকা অন্তহীন আকর্ষণ নারীর প্রতি। সে শুধু কামনার বস্তু নয়, যে নারীকে দেবীর আসনে বসিয়েছে, মেনেছে নারী আমার জীবনের সকল সুখ দুঃখের মৃত্যুদিন পর্যন্ত। হেনরি মিলার এমনই ছিলেন। বাহ, আমি তো এটা খুব চমৎকার একটা জায়গা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এই হেনরি মিলারের যে তিনি সাহিত্য করতে গিয়ে যে যিনি বললেন আর কি, যে কিভাবে তিনি নারীদের সাথে মিশে তাদেরকে একদমই তাই বুঝেছেন, যে আলোর সন্ধানটা কিভাবে পেলেন তাদের সাথে। আসলে কি অনিন্দিতা, এই বইটি হয়তো আমাদের এই আলোচনা এতক্ষণ ধরে যারা শুনছেন বা শুনবেন, তারা হয়তো ভাববেন যে এটা মানে যৌন মানুষ, তার সৌন্দর্য, এইসব নিয়েই বোধ হয় ব্যাপারটা, কিন্তু তা নয় পুরোটা। কারণ এই বইটাতে যেটা পার্থ বারবারে যেটা আমাকে প্রশ্ন সমাজ, করছেন,
যে যৌনতার ব্যাপার নিয়ে, যেটা চিন্ময়ও বলেছেন যে মানে এমন লিখেছেন যে কি নেই, এমনকি যৌনতাও এমনভাবে এসেছে, প্রশংসা করছেন আর কি। তো এখানে বলতে গিয়ে আমি সেই আল মাহমুদের কথা দুটো 1 মিনিট একটু বলি, যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি বলছেন, যৌনতার কোনো তৃপ্তি নেই, এ আগুন একবার দেহের ভিতর পুড়তে দিলে সব কিছু শেষ করে দেয়। আমার মনে হয় যৌন সুখের চেয়ে অন্য কোনো সুখ প্রাণীদের মধ্যে আল্লাহ সৃজন করেনি। কবির নাম আল মাহমুদ। তার একটি বিখ্যাত কবিতা আমরা সবাই জানি, সোনালী কাবিন, যেখানে একটা জায়গায় বলছে যে ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন, ছলনা জানি না বলে কোনো ব্যবসা শিখিনি, দেহ মিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন, আমার তো নেই সখী সেই পণ্যে অলংকার কিনি, বিবেচনা হও যদি দেখতে পাবে আমাকে সরল, পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না, তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল, জ্ঞানেও অজ্ঞানে দোহে হব চিরচেনা, পরাজিত হই নারী, পরাজিত হয় না কবিরা, দারুণ আহত বটে আর্ত আর শিরা উপশিরা। যা আল মাহমুদের সোনালী কবিনের বিখ্যাত কবিতা। তারা এটাও যেটা বলছিলাম আর কি, যেটুকু হ্যাঁ। আবার বলার, যে বইয়ের ভেতরে এই যৌনতার একটা জটিল দর্শন, তার মনোবিশ্লেষণ, মানে নিজেকেই বিশ্লেষণ করছেন, সেই সঙ্গে অন্যকেও বিশ্লেষণ করছেন, অন্যদের চেহারা, যেখানে নাকি এই সৌন্দর্য এবং যৌনতা ওনার কাছে যেখানে নাকি পুজো, অন্যর কাছে সেটা শুধুমাত্র ভোগ। নারী আসলে এই বইয়ের ছত্রে ছত্রে আছে, নারী যেন একটা পুজোর দেবীর মতন, আর কারোর কাছে সেটা যে ভোগের বস্তু সেইটাও এই বইয়ের ভেতরে আছে। সেই বইয়ের ভেতরে উনি ওনার নিজের কথা বলেছেন, নিজের স্খলনের কথা বলেছেন, নিজের লোভের কথা বলেছেন, নিজের পাপের কথা বলেছেন, সব বলে আসলে আমাদের সমাজের যে একটা কাঠামো, যেই কাঠামোটা একদিকে আমাদের উৎকর্ষের উল্টো দিক বলা যায়, সেইটাকে খুব স্পষ্টভাবে তুলে নিয়ে এসছেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে মৃত্যু। এই যে মৃত্যু চেতনা, মৃত্যুকে কাছ থেকে দেখা, মৃত্যু ভয় এবং মৃত্যুকে জয় করা, এই অনুভূতি। এই প্রসঙ্গে যেহেতু এই বইটার মধ্যে আমার কথা বলেছি হয়তো 50 ভাগ কিন্তু এই প্রায় 15-16 জন লোকের কথা বলেছি, এবং টুকরো টুকরো করে অনেকের কথাই বলেছি। যেরকম পাবলো পিকাসোর কথা যেটা আগে হচ্ছিল, যেন পাবলো পিকাসোর কথা, এই যে অনেকে বলছে আপনার বইটা পড়ে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো না, ফেলে দিতে পারবো না, বইটা আলমারিতে রাখতে হবে। কেন? অনেকের কথা আমরা এই বইটার মধ্যে জানতে পারছি। যেন পাবলো পিকাসোর কথা বলি, পাবলো পিকাসো যে কালজয়ী, তার সমস্ত কাজ মানে চিত্রকর্মের জন্য সারা পৃথিবীর এক মহান শিল্পী। পিকাসো এমন একজন শিল্পী, নারীদের ব্যবহার করতেন চায়ের ভাঁড়ের মতো। তিনি একটার পর একটা নারীদের নিয়ে যেন রান্নাঘরে গিয়ে তাদেরকে জ্বলন্ত উনুনে ফেলে দিতেন। সেখান থেকে এক অলৌকিক দক্ষতায় বিষয়টিকে ক্যানভাসে ফুটিয়ে তুলতেন। তার একমাত্র অনুপ্রেরণা ছিল শুধু নারী, প্রত্যেকের আলাদা, তাই দেখতেন সেই চোখ দিয়ে। তাই বৈচিত্র্য পিকাসোর কাজে। পিকাসো তার রক্ষিতা ফ্রামারকে এক অসাধারণ কথা বলেছিলেন, নারীরা যন্ত্রণা সৃষ্টির যন্ত্রণা। পিকাসো খুব স্পষ্ট করে বলেছেন, আমার জীবনে নারীদের দুটো রূপ দেখতে পাই, দেবী কিংবা পাপস। পিকাসো যেমন তাদের ব্যবহার করেছেন, আবার অপব্যবহারও করেছেন। আসল কাজটি থেকে তিনি কখনো বিচ্যুত হননি, অর্থাৎ তার শিল্প সৃষ্টি। পিকাসোর কাছে যারা ছিলেন অসম্ভব কষ্ট পেয়েছেন, এতটাই যে গুরুত্বপূর্ণ 7 নারীর মধ্যে 2 জন আত্মহত্যা করেন। কত নারীর সঙ্গে যে তার সম্পর্ক ছিল তা নিজেও বোধহয় মনে করে বলতে পারতেন না। শোনা যায় 100-রও বেশি নারী তার জীবনে এসেছিল। পিকাসো যে তাদের ভালোবাসেননি তা নয়, হয়তো সেটাই আশ্চর্যের মনে হয়। তিনি তার চোখ দিয়ে বুঝেছিলেন আমার এখনও প্রয়োজন। তখন দীর্ঘদিন একসাথেও থেকেছেন। যেমন জ্যাকলিন রোক 400 পোর্ট্রেট এঁকেছিলেন
ভাবা যায় পিকাসো কিন্তু সত্যিই ভালোবেসেছিলেন ইভা গোয়েলকে। ইভার মৃত্যু তাকে তছনছ করে দেয়। স্বভাবতই এই মহান শিল্পীর বিবাহিত জীবন সুখের হয়নি। আমি কথাটা কেন বললাম, যে বারে বারেই বলছি যে এই বইটাতে যে যারা বড় হওয়ার পিছনে, যে পিকাসোর কথা বললাম, এই যে বললাম আমি, তাতে বোঝাই যাচ্ছে নারী ছাড়া পিকাসো শিল্প সৃষ্টির কথা কল্পনাই করা যাচ্ছে না। হ্যাঁ, তা সেই মানে কিন্তু আবার এখানে এমন এমন লোকের কথা আছে যে শুধু মিউজিক শুনেই তিনি বড় সৃষ্টি করেছেন। তা সেই বলতে চাইছি যে এক একটা মানুষের একের রকম কিন্তু জিনিস কিন্তু ভাবে আসে। আমি যার কথা এখানে সবচেয়ে বেশি বলেছি তার কথা একটু বলি, যে রবীন্দ্রনাথ নারী কি তার একমাত্র অনুপ্রেরণা ছিল তার মহান সৃষ্টির মূলে? প্রশ্ন করছি আমি নিজেকেই। দেখা যাক রবি ঠাকুরের মতো এত আঘাত আর কে পেয়েছে? স্ত্রী মৃণালিনী 29, রেণুকা 13, মাধুরীলতা 32 আর সমীন্দ্রনাথ 11 বছর বেঁচে ছিলেন। আর নতুন বৌঠান যখন আত্মহত্যা করেন রবীন্দ্রনাথ তখন 23 বছর। তিনি ছিলেন ছোটবেলা থেকে একমাত্র অনুপ্রেরণা, কঠোর সমালোচক ও প্রিয় বন্ধুর থেকেও বেশি। এত মহাশোক পেয়েও যে সৃষ্টি করেছেন তার তুলনা তিনি নিজেই। এত কিছুর পরেও তিনি প্রেমের শিল্পী। বহু বিদুষী নারী ও অনুরাগিনী জীবনে এসেছেন, অজস্র লেখা তাদেরকে নিয়ে লিখেছেন। সেই শোক যন্ত্রণা বহন করে এত কাজ করেছেন। তার অন্তর্নিহিত রহস্য বলা না গেলেও তার আধ্যাত্মিকতা ও বিভিন্ন নারী যে শক্তি প্রেরণার কাজ করেছে এ বিষয়ে দ্বিমত নেই। তবু মনে হয়েছে আরও আছে। পরে বলছি আমার যা মনে হয়, একজন প্রকৃত শিল্পীর সৃষ্টি কয়েকশো বছর বেঁচে থাকলে তবে মহাকালের কোলে স্থান পায়, বিশেষ করে তার গান, সুর। তিনি 2232 গান রচনা করেছেন, 3টি দেশের জাতীয় সঙ্গীত তার। তিনি নিজেই বলেছেন, আমার সব সৃষ্টি মুছে যদি যায়, আমার গান বহুকাল বেঁচে থাকবে। তা এই কথাগুলোর মধ্যে আমি বলতে চাইছি যে রবীন্দ্রনাথের কথা, যে তার আধ্যাত্মিকতা, তার প্রকৃতি, তার নারী, সব মেলানো আর কি, সব মিলিয়ে তার একটা ব্যাপার, প্লাস তার এই আঘাত। একদম তার গান, যেটা নিজেই বলেছেন, আমার সব যদি মুছে যায়, গান বহুদিন বেঁচে থাকবে। সঙ্গীতের মতো জীবন তার। হ্যাঁ, সঙ্গীতেরই মতো তার জীবন। হ্যাঁ, সঙ্গীতই তার এই সঙ্গীত শুনলে এবং তার ওই সঙ্গীতের কথা শুনলে, আমরা তো যখন সঙ্গীত শুনলাম, সুরটা শুনলাম, বেশ ভালো লাগলো। কিন্তু বয়স বাড়ার যত বাড়ে মানুষের, আমার জীবন থেকে দেখেছি, তারপরে যখন কথাগুলো শুনছি তখন সেই গানটার মানেটা একদম অন্যরকম হয়ে আসছে। তাহলে এই বইটা তো মোটামুটি অলরেডি বেস্টসেলার। আপনার পরবর্তী উপন্যাসের কোনো প্ল্যান আছে? হ্যাঁ, বইটার পরবর্তী কোনো উপন্যাসের প্ল্যান? হ্যাঁ, পরবর্তী আমি এটা প্রকাশ করেছি সব জায়গায় যে আমি আর একটা উপন্যাস লিখেছি, শেষ উপন্যাস। আর আমি উপন্যাস লিখব না, আমি ছোট গল্প লিখব। কবিতা তো লেখে না কেউ, কবিতা আসে। তা কেন লিখব না? কেননা আমি মানে কোয়ান্টিটিতে বিশ্বাসী নই। হ্যাঁ, আমি 50টা গল্প উপন্যাস লিখেছি, 50টা কাব্যগ্রন্থ হয়েছে, কিন্তু কোনোটাই কিছু হওয়ার না। কেউ লোকে এক পাতা পড়ার পর পড়বে না, আমি তাদের বিশ্বাস না। আমি বলছি না যে আমি যা লিখছি সেটা সাংঘাতিক হয়ে থাকবে, সেটা বলছি না। কিন্তু আমি যেটা করব, বিশেষ করে উপন্যাসের ক্ষেত্রে দেখেছি যে অনেক সময় দিয়ে নিজে বারে বারে পাঠক হয়ে পড়ে তবে জিনিসটা যদি সৃষ্টি হয়, তার কিন্তু বেশ কিছুদিন সময় দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আজকে আমার 74 বছর বয়স হয়েছে, আমাকে দেখলে বোঝা যাবে না, 74। আমার হাঁটা চলা কথাবার্তা, আমার সবাই বলে 60 হবে কি 65 হবে 63 হবে এসব বলে। হ্যাঁ, কিন্তু মানে এমন হয়েছে, ব্যাংকে গেছি, ব্যাংকে বলেছি কি 74 বছর বয়স, কই দেখি তো আমরা আধার কার্ড প্যান কার্ড যখন এখন এসআইআর নাম আছে তো। হ্যাঁ, এসআইআর নাম উঠেছে তো, নাম উঠেছে। তা তা কিন্তু সত্য কথা তো সত্য।
আমার লিভার, কিডনি, হার্ট, তারা তো 74 বছর তো ধরে আছে, সহ্য করে আছে, এই হার্টও তো সহ্য করছে। সুতরাং যে কোনো সময় তো কিছু ঘটতে পারে। কিন্তু আমাকে অনেকে বলেছে যে আপনাদের ভাইদের দেখলে বোঝা যায় না কারণটা কি। এটা জেনেটিক হতে পারে। আমি ডাক্তারদের সাথেও কথা বলেছি, বলে এটা জেনেটিক ব্যাপার হতে পারে। আমার বাবা 89 বছর বেঁচে ছিলেন, আমার মাও 85 অবধি বেঁচে ছিলেন। আমার বাবাকে দেখলে অত বোঝা যেত না। আমার সেইটা ব্যাপারটা হয়তো আমরা পেয়েছি, এবং আমি যে বেঁচে আছি, যারা পার্থ বলছে, হয়তো ওই জেনেটিক ব্যাপারটাও কিন্তু একটা কারণ। ওটার কারণ শুধু নারী, শুধু একটা কারণ। সেই উপন্যাসটা কি লেখা হয়ে গেছে না? লেখা হয়ে গেছে। আচ্ছা, ওটা লেখা হয়ে গেছে, ওই ওই উপন্যাসটা লেখা হয়ে গেছে। ওটাও 200 পাতা না কত ম্যাটার হয়েছে। এবং আমি এই বইটা 6 বছর লেগেছে। তার কারণ হচ্ছে আমার মেয়ে যে কোনো দিন মারা যেতে পারে, ওই অবস্থায় লিখছি, সময় লেগেছে। এই বইটা লিখতে, যেটা পরবর্তী উপন্যাসটা, 2 বছর লেগেছে। হ্যাঁ, 2 বছর লেগেছে। এবং আমার মনে হয়, আমার নিজের তো শিল্পীর তো কোনো তৃপ্ত ব্যাপার হয় না, মানে বলে না যে ডিসস্যাটিসফ্যাকশন ইজ মাই ইন্সপিরেশন। এটা একজন লোকের কথা, আমার কথা না। তা আরও কিছু ভালো হলো না, এই হলো না। রবীন্দ্রনাথ বলছেন, এখানে আছে এই বইটাতে, 54 বছর বয়সে, 53 বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন। 54 বছর বয়সে আলমোড়া থেকে ছেলেকে বলছেন যে আমার আত্মহত্যা না করলে আর আমি মরে যেতে চাই, কারণ আমার জীবনে কিছু হলো না। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার বলছে আমার জীবনে কিছু হলো না, এইভাবে বেঁচে থেকে লাভ নেই। চিঠি লিখছেন, রথীন্দ্রনাথকে চিঠি লিখছেন। তা সেই কথাটা কেন উচ্চারণ করলাম, যে আমি যে শেষ উপন্যাসটা লিখেছি, খুব সম্ভব নামটা দিয়েছি কোথায় পাবো তারে, যদি কোথায় পাবো না তারে, সমরেশ বসুর একটা উপন্যাস আছে, আমাকে আইনজ্ঞ লোকরা বলে তাদের কোনো অসুবিধা নেই, তা ওই নামই দিয়েছি আমি। তা ওই উপন্যাসটা, মানে আমার যত উপন্যাস আছে তাতে মানে ম্যাজিক রিয়েলিজম, মানে কল্পনা বাস্তবতার ব্যাপার, কল্পনা মিশিয়ে ওই ব্যাপার সব অত নেই। আমার সবই একবার নন ফিকশন টাইপের আর কি। কিন্তু ওই বইটাতে আমার এই প্রথম যে ফিকশন নন ফিকশন মিলিয়ে লিখেছি, এবং ওই বইটা খানিকটা জীবনের সত্যের খানিকটা মানে প্রকাশ ওখানে হবে, তাই তো? মানে ওই নন ফিকশন, এই বইটি যেমনি আছে বিশুদ্ধ নন ফিকশন আপনার আত্মজীবনী, তো ওইটার মধ্যেও কি প্রায় ওই রকমই? আমি বেশি জানতে চাইছি না, কারণ ওটা এখন না, ওর মধ্যে ওটা এমনভাবে লিখেছি, মানে আমার যতদূর মনে হচ্ছে অরফান পামুকের একটা জায়গায় বলেছিল, ওর একটা বিখ্যাত উপন্যাসে বলছে যে আমি যখন বইটা লিখছি, তখন লিখলাম, তখন আমাকে বলছে আপনিই বোধহয় সেই নায়ক। তো ওই বইটা পড়ে কিন্তু অনেক সময় মনে হবে আমি নয়, অনেক সময় মনে হবে আমি এই বইটার কেউ নই। ওইটার ডিটেলটা এখন আর না জানানোই ভালো। এবং যেটা বলতে গিয়ে আমি অন্য কথায় চলে এলাম, সেটা হলো যে ওই বইটা লিখে, এই বইটা তো মানে সত্যি কথা বলতে, এই বইটা লিখেছি ঝড়ের বেগে না, ওই মেয়েকে দেখাচ্ছি, আবার মেয়ের অসুস্থ, আবার লিখছি। তারপরে বইটা নিজেই পড়ে মনে হচ্ছে বাবা আমি এরকম লিখেছি, ওই অবস্থায় আমি লিখেছি। তারপর পার্থবাবুর মতো লোকেরা, চিন্ময় ঘোষের মতো লোকেরা, তুলসীমানের মতো লোকেরা, অমরেন্দ্র চক্রবর্তী, অনেকে বলেছে বাবা এই বই আমরা এরকম পড়িনি, এরকম বই বলেছে। তো এইসব পড়ে এখন মনে হয় যে না, 80% বোধহয় বইটা আমি সফল, খুশি হয়েছি। একদমই বেস্টসেলারে মার্ক করা আছে। হ্যাঁ, কিন্তু 80টা বেশি বলে ফেললাম, 60 বললেই ভালো হয়। কিন্তু যে বইটা আমি মানে লেখা আমার কমপ্লিট হয়েছে, ওই বইটা কিন্তু আমার মনে হয় যে 80% নম্বর যদি আমি পাঠক হই বইটার, দেবেন 80 নম্বর আমি দেবো। কিন্তু ওই আর আমি পারবো না, আর আমি উপন্যাস লিখতে পারবো না। কেননা যে কষ্ট একটা উপন্যাস লিখতে গেলে, যে পরিশ্রম, যে কষ্ট দরকার হয়, আমি বুঝেছি, এই বই লিখে বুঝেছি। আচ্ছা, পাঠকদের জন্য একটা কোনো আপনার মেসেজ? আমরা যে রিডার্স মিট করি বিরাসাত আর্ট পাবলিকেশন থেকে, প্রত্যেকটা স্কুল কলেজে আমরা যাই, এবং ওখানে আমাদের যারা পাঠক হয়, স্টুডেন্ট এবং প্রফেসরসরাও পার্ট নেয়, তাই না? তো তাদের জন্য আপনার কোনো মেসেজ আপনি যদি দেন। এই বইটার ব্যাপারে না আমি বলছি, আমাদের যে রিডার্স মিট হয় না, তাতে তো পাঠকরা তাদের পাঠক প্রতিক্রিয়া দেয় এবং আমরা পুরস্কৃত করি। আমরা তো পাঠকদের দিই, আমরা তো আপনাদের লেখকদের দেই না।
তো সেইটা নিয়ে আপনি একটু মেসেজ দিন, মানে সেটা একটু পাঠকদের একটু মেসেজ দিন যে বই পড়ার ক্ষেত্রে আপনি এই বইয়ে বলছিলেন। না, আমি বুঝতে পেরেছি। মানে পাঠকদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যে মানে মানে সারা দিনে 5 মিনিটের জন্যও যদি হয়, তাহলে যে কোনো বই অন্তত একবার পড়ুন। বইয়ের নেশা, বইয়ের তো সবাই জানে বইয়ের মতো বন্ধু আর কেউ নেই, কিন্তু আমি অনেক ইয়াং ছেলে, আমি যেহেতু আমার একটা স্কুল আছে, অনেক গার্জিয়ানদের সাথে প্রতিদিন মিশতে হয়। এই ক্যারিয়ার আমার এই ক্যারিয়ার লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করতে 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 তারা অন্য বইগুলো পড়ে না। কিন্তু আমি আবার দেখেছি তাদেরকে হয়তো অনেক সময় বলে ঠলে দু একটা বই কথা বলেছে, এটা পড়ুন পড়ো, তারপরে দেখছি তাদের অনেকের নেশা হয়েছে। এবং এবং নেশা মানে এই যে পৃথিবীতে আনন্দের চেয়ে বড় কিছু নেই, আনন্দই হচ্ছে শেষ কথা। যেরকম আনন্দ নানাভাবে হয়। একটা গরিব মানুষকে যদি আমি একদম গরিব মানুষকে যদি আমি তাকে রুটি তরকারি দিয়ে তার মুখটার দিকে যদি তাকাই, বা আমি নিজে দেখেছি, আমি এটা বলা স্টুডিওতে বলতেও ঠিক না, এটা পাবলিসিটি হয়ে যাবে। একটা গরিব লোক এসেছিল, বলে যে আমার মেয়েটা না গান, এত সুন্দর গান গায়, আমার কাঠের মিস্ত্রি, আমার তো হারমোনিয়াম নেই, আমি হারমোনিয়ামটা তারপর দিনই দিয়ে দিয়েছিলাম। এই কয়েকদিন আগে ব্যাংকে সেই মেয়েটির সাথে দেখা, তার বাবার সাথে, সে অনেক বড় হয়ে গেছে। সে বলছে, জানেন তো আপনি সে হারমোনিয়ামটা দিয়েছিলেন, তারপরে আমি ওই গান ফান শিখে অনেক জায়গায় অনেক পুরস্কার পেয়েছি, আমি এখন গানের নিয়ে পড়াশোনা করে এই করে। ওইটা একটা আনন্দ, যে একজনকে কিছু দিতে পারলে তার যে আনন্দ হয়। যে অনেকে আমরা বই স্কুল থেকে খুব গরিব, মানে সবজি বিক্রি করে, কিন্তু ইংলিশ মিডিয়ামে না পড়লে হবে না, আমরা তো বইটা এমনিই দিলাম বলে আমাকে এমনিই দিচ্ছেন। ওই যে মুখটা, ওই যে তার মুখের মধ্যে একটা হাজার লাইট জ্বলে উঠলো, হ্যাঁ, ওই আনন্দ, সেই আনন্দর সবচেয়ে বেশি মানে চরম শেখায় যেতে পারে যদি আপনি সারা দিনে বই পড়ুন, এবং 5-10 মিনিটের হলো পড়ুন, এবং কাউকে বই দান করুন দিন। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। বই দান করা একটা খুব ভালো উদ্যোগ, এবং আমারও এগুলো খুব ভালো লাগে। আমার মনে হয় পৃথিবীতে আমরা মোস্টলি দিতেই এসেছি। আমরা এটা বুঝি অনেক দেরিতে, অনেকটাই দেরিতে আমরা বুঝি যে আমরা আসলে দিতেই এসেছি। আমরা ছোট থেকে অনেক সময় না পেলে ভাবি আমরা পাইনি, বা পাওয়ার চেষ্টা করি একটা সময়ের পরে গিয়ে, কিন্তু একদম শেষে গিয়ে আমরা গোড়দোড়ায় দাঁড়িয়ে, মানে একদম যখন দাঁড়িয়ে আছি দরজার গোড়ায়, তখন বুঝি যে দেওয়াটাই ছিল আমাদের কাজ। সেটা যদি আমরা আগে বুঝতে পারি, অনেকটা আগে যদি বুঝতে পারি, তাহলে কিন্তু এই জীবনটার মানেটাই অনেক আলাদা হয়ে যাবে। জীবনটা অনেক অন্যভাবে আমরা চালন করতে পারি, জীবনটাকে অন্যভাবে নিয়ে যেতে পারি। ইনফ্যাক্ট এই আমাদের যে এই কথোপকথন, এই যে আমরা মিট করছি, কথা বলছি মানুষের সাথে, এটা একটা মেইন পারপাসও এটা, যে আমাদের এই কথা থেকে এত কথা বেরিয়ে আসুক যে মানুষ যেন তার জীবনটাকে পুরো ভালো করে চালিত করতে পারে, অন্যভাবে দেখতে পারে। বিশেষত এই বইয়ের মতন অকপট আত্মকথা, এই অকপট আত্মকথার খুব দরকার। একদম ঠিক। পার্থদা, কোনো মেসেজ তোমার? আলাদা করে আমার মেসেজ নেই, আমি শুধু এই বইটার কথাই আরেকবার বলি যে এই বইটির মধ্যে ওই যে অকপট আত্মকথা, যেখানে বহু মনীষীর উল্লেখ আছে, তাদের জীবনের পথ রয়েছে, যৌনতা, যৌন মানুষ, তার দর্শন ইত্যাদি, সেই সঙ্গে মানুষের লোভ, পাপ এবং স্বীকারোক্তি। সবথেকে বড় কথা, এই বইয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে স্বীকারোক্তি। এই স্বীকারোক্তিটা আমাদের জীবনে খুব দরকার, কনফেস করা। এই বইটা আমাদের সেই জায়গায় নিয়ে গেল যে এই বইটা পড়ার পরে আমরা যারা নিজেরা স্বীকারোক্তি করতে মানে চাই না, লুকিয়ে রাখি, তাদের মনকে আলোকিত করেছে এই বই। আমার নিজের ব্যক্তিগতভাবে কিন্তু আমি তাই বলবো। একদমই। ইনফ্যাক্ট টাইটেল নিয়ে তো আমরা খুব ভাবি যখন আমরা একটা বই লিখি, বই মানে তো একটা জন্ম দেওয়া, এবং একটা মানে অলমোস্ট একটা শিশুর জন্মের মতন একটা বইয়ের জন্ম। যত আপনার বই তত আপনার সন্তান। আর একটা বলে রাখি, টাইটেল ছাড়া আরেকটা কথা, গোপনে যেমনি এটা না 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 টাইটেলটার ব্যাপারে ওর সঙ্গে আমার একটু কথোপকথন হয়েছিল, এইটার পিছনে আমার একটু ভূমিকা আছে। আর আরও একটা কথা বলে দিই, দুটো কথা জানিয়ে দিই, এই প্রচ্ছদটা কিন্তু সনাতনের করা, সনাতন ডিন্ডার প্রচ্ছদ, বলতে আমরা ভুলে গেছিলাম। আর ভেতরে চমৎকার কিছু ভেতরে প্রতিচিত্র, মানে ইলাস্ট্রেশন রয়েছে, সেগুলো বিনোদ ভারতীর করা।
আচ্ছা আচ্ছা সেগুলো বিনোদ ভারতী করেছে, আমাদের বিরাসাতেরই সঙ্গে যুক্ত হ্যাঁ হ্যাঁ বিনোদের করা। বিরাসতের ইলাস্ট্রেশন সবসময় খুব কারণ ভালো কেউ হয়। কেউ না কেউ করছে, কোনোটা আমি করি, হ্যাঁ, কখনো কেউ করে, অসাধারণ। সব উচ্চাট টচ্চাট এগুলো বেশ কিছু রয়েছে। বেশ খুব হ্যাঁ, ভালো লাগলো তাহলে আজকে তো ভালোই, আমাদের এই কথোপকথনটা ভালোই হলো। একদম একদম এই না, কথা আমাদেরও নিয়ে। খুব ভালো লাগলো, অনেকটা সুন্দর সময় কাটলো এখানে। হ্যাঁ, জীবনের গল্প শুনতে সবারই ভালো লাগে এবং একদম। বলতেও সবার ভালো লাগে, কিন্তু একটা প্ল্যাটফর্মের খুব দরকার হয় যেখানে একদম, বসে আমরা এই কথাগুলো বলতে পারি। আমাদের আজকের এই এপিসোডে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর কথোপকথন হলো এবং এই কথা থেকে অনেক বার্তা যায় সোসাইটিতে এবং আমাদের নিজেদের লাইফেও। আমাদের সবার মনে হয় যে আমরা এই পৃথিবীতে এসেছি সবকিছু করার জন্য, দেওয়ার জন্য। কিন্তু এটা বুঝতে বুঝতে আমাদের অনেক সময় কেটে যায়। আশা করি আবার দেখা হবে। একদম একদম আমরা সেটাই। সেটাই আশা করি। আপনাদেরকেও ধন্যবাদ অনেক। আশা করি যে এরকম কনভারসেশনের মাধ্যমে এগুলো আমাদের মনে পড়ে এবং আমরা নিজেরাও নিজেদের জীবনে এতগুলো কথা বলতে পারি, বলতে শিখি। আজকের আমাদের এই এপিসোড এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।